মিলির আসল রূপ দেখে অবশেষে মধুমন্তী চিনতে পারল প্রিয়দর্শিনীকে। সম্পূর্ণ জানতে হলে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি মৌ হাজির হয়ে গেছি আজকের আপডেট নিয়ে। তো চলো শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে রীতিমতো পিহুর ওপরে টর্চার করেছে এই মিলি। এরপর পিহুকে রেখে দিচ্ছে মাটিতে। তখনই মনিকাকে ফোন করেছে আর বলছে, হ্যালো মনি, আমি মিলি বলছি। তখন মনিকা বলছে, যাক তুই ফোনটা ধরেছিস তাহলে। আরে বারবার কেন ফোনটা রেখে চলে যাচ্ছ, আমি তো সেটাই বুঝতে পারছি না। তখন মিলি বলছে, একটু আগে কে ফোন করেছিল জানো? ফোন করেছিল পিহু। আর এই কথাটা শুনে মনিকা প্রচণ্ড রেগে যায় আর বলছে, সে কি, পিহু ফোন করেছিল? আমি তোমাকে বারবার বলছি ফোনটা নিজের কাছে রাখো, কোনো ক্লু ছেড়ো না। এই পিহু প্রচণ্ড ধূর্ত একটা মেয়ে, ও সব কিছু কিন্তু ঠিক জেনে নেবে। এটা তোমাকে বারবার বলা সত্ত্বেও তুমি কি করে এত বড় ভুল করতে পারো, আমার মাথায় ঢুকছে না। আর তখন মিলি বলছে, আসলে আমি বুঝতে পারিনি পিহু যে এতটা চালাক, আমি সত্যিই বুঝতে পারিনি। আরে বলো না, আমার হাতে সেই নারকেলের একটা জিনিস দিয়ে আর তারপর আমার ফোনটা হাত থেকে নিয়ে নিয়েছে। আমি টেরও পাইনি যে আমার হাতে ফোন নেই। এরপর তখন মনিকা বলছে, পিহু হচ্ছে এরকম, ও কিন্তু খুব ধূর্ত, খুব। আমি কিন্তু বারবার বলছি ওর চোখকে এড়ানো অতটাও বেশি সহজ না। এরপর মিলি বলছে, তোমাদের পিহুর কি অবস্থা হয়েছে দেখবে? বলেই পিহুর একটা ছবি পাঠিয়ে দেয় মনিকাকে আর বলছে, কি করেছো এটা? এবার কি করবে? বাড়ির সবাই কোথায়? যদি জানাজানি হয়ে যায় তখন কি হবে? তখন মিলি বলছে, জানাজানি হবে না, কারণ বাড়ির সবাই নাম সংকীর্তনে গেছে আর বাড়িতে শুধু আছি আমি, পিহু আর আন্টি। আন্টি ওপরে ঘুমাচ্ছে। বাড়িতে এখন আমি আর পিহুই ছিলাম, পিহুও এখন নেই। তার মানে বর্তমানে রাজ করব আমি। আমি এখন যা বলবো সেটাই হবে। আর তখন মনিকা বলছে, কিন্তু এটা তো খুব রিস্কের কাজ, এখন যদি কেউ চলে আসে তাহলে তো তুমি বিপদে পড়ে যাবে। মিলি বলছে, কোনো বিপদে পড়বো না মনি, শুধু তোমার কাছে একটা রিকোয়েস্ট, তুমি 4-5টা ছেলেকে পাঠিয়ে দাও এই বাড়িতে, ব্যাস, বাকিটা আমি সামলে নিচ্ছি। তখন মনিকা বলছে, তুমি আর যাই করো, ওকে কিন্তু কিছু করো না, মানে বুঝতে পারছো তো কি বলতে চাইছি? তখন মিলি বলছে, হ্যাঁ মনি, আমি কিচ্ছু করছি না, আমি শুধু এই অবস্থায় ওকে এমন জায়গায় পাঠাবো যেখান থেকে ও আর সেন বাড়িতে ফিরে আসতে পারবে না, বুঝতে পেরেছো? মনিকা বলছে, বাহ, এই তো চাই। এতদিন ধরে পিহুকে কেউ জব্দ করতে পারেনি, শেষমেশ তুমি, খুব ভালো হয়েছে। যাই হোক, আর সময় নষ্ট করো না, ঝপঝপ করে কাজটা করে ফেলো, না হলে কিন্তু খুব বিপদ। তখন মিলি বলছে, ঠিক বলেছো মনি। এরপর ফোনটা কেটে দেয়। অন্যদিকে আমরা দেখছি যে ঘুম আসছে না মধুমন্তীর। মধুমন্তী ভাবতে থাকে যে কি করবো, আর ভালো লাগছে না তো এইভাবে। আর বাড়িতে তো কেউই নেই, পিহু কোথায় গেল? বলল আসছে তো আসছে, এখনও আসছে না। আমার ভাল লাগছে না একা একা, যাই গিয়ে একটু দেখি পিহু কোথায় গেল। এরপর আমরা দেখছি যে মিলি পিহুর কানের কাছে এসে বলছে যে, পিহু, তোমার সমস্ত গেম ওভার, এখন তুমি কি করবে? এখন তুমি কীভাবেই বার প্রমাণ জোগাড় করবে বলো? তোমার হাতে যে সব রাস্তা বন্ধ হয়ে গেছে, তুমি চাইলেও আর কিছু করতে পারবে না, বুঝেছো? তখন দেখা যাচ্ছে যে পিহুর সারা শব্দ কিছুই নেই। আর এরপর মধুমন্তী দূর থেকে দেখে যে তার প্রিয়দর্শিনী পিহুর এই অবস্থা করেছে। আর তখন মধুমন্তী বলছে, না না, এটা কিছুতেই আমার প্রিয়দর্শিনী হতে পারে না। এই মেয়েটা কে তাহলে? কারণ মিলি যেই বিহেভিয়ারটা করছিল সেটা কোনো সাধারণ মানুষ করতে পারে না, রীতিমতো গুন্ডা বদমাশটাই করতে পারে, আর মিলি সেটাই করছিল। তখন পিহুকে হাতটা বেঁধে দিচ্ছে ভালো করে, যাতে পিহু কোনো নড়াচড়া করতে না পারে। আর মধুমন্তী এসব দেখে খুব ভয় পেয়ে যায়, বলছে, কি সাংঘাতিক মেয়ে, এ তো যখন তখন কাউকে শেষ করে দিতে পারে। অন্যদিকে আমরা দেখছি ঋষির মনটা ভালো লাগছে না। ঋষি বলছে, আমি এখন কি করব? মিস বৃষ্টিবাড়িও আসলো না, আর ভালোও লাগছে না, এক কাজ করি, বাড়িতে ফিরে যাই। এই বলেই ড্রাইভারকে গাড়ি দাঁড় করাতে বলে। আর ঋষি সৌমিকে বলছে, সৌমি, তুই তো চলে যা তোরা, আমি পরে যাব, আমার ভালো লাগছে না, বলেই ঋষি গাড়ি থেকে নেমে যাচ্ছে। এরপর ফোন করেছে ঠাম্মি সৌমিক আর বলছে, কী রে, তোরা কত দূর, এখনও তোদের গাড়ি দেখা যাচ্ছে না কেন? তখন সৌমি বলছে, আর বলো না, দাদাভাই তো গাড়ি থেকে নেমে চলে গেল, বলল ওর নাকি একটা ইম্পর্টেন্ট কাজ আছে। তখন ঠাম্মি বলছে, সে কি,
ও এইভাবে চলে গেল। ভালো লাগে এসব। ভাবলাম যে এতদিন পর ওখানে যাচ্ছি, একটু আনন্দ করব, মজা করব, সেটা তো হলোই না, উল্টে ঋষিও চলে গেল। ঠিক আছে, তোর গাড়িটাও দাঁড় করা, আমরা আবার ব্যাকে আসছি, বাড়ি ফিরে যাব। এই রকমভাবে যাওয়া পোষায় না, কেউ যাচ্ছে তো কেউ যাচ্ছে না, ঋষি না গেলে হয় নাকি? থাক, আমি যাব না বলেই ঠাম্মিও ব্যাক করছে। এরপর আমরা দেখছি কয়েকজন ছেলে পাঠাতে বলেছিল মিলি, মনিকা সেই ছেলেগুলোকে পাঠিয়ে দিয়েছে। এরপর ফ্রিজটা ভালো করে র্যাপিং করে দিচ্ছে যাতে ফ্রিজটা কেউ আর খুলতে না পারে। ঠিক সেই সময় তখন মিলি বলছে, দেখবেন দাদা, সাবধান, ভেতরে যে গিফটটা আছে সেটা ভীষণ দামি, বুঝতে পেরেছেন তো, কোনো ক্ষতি যেন না হয়। যান, আপনারা নিয়ে চলে যান। ফ্রিজটা নিয়ে বার করতে যাবে, ঠিক তখনই চলে এসেছে ঋষি। ঋষিকে দেখে মিলির অবস্থা খুব খারাপ। আর ঋষি বলছে, কি ব্যাপার, এই ফ্রিজটা কোথায় যাচ্ছে? মিলি বলছে, টুবাইদা, এই ফ্রিজটা খারাপ হয়ে গেছে, তাই আমি এই ফ্রিজটা পাল্টে দিচ্ছি, আমি নতুন ফ্রিজ অর্ডার করে দিচ্ছি, কোনো অসুবিধা হবে না। ঋষি বলছে, মানে কেন? আমাদের বাড়ির আজকে কেউ নিয়ে তুমি তাদের পারমিশন না নিয়ে ফ্রিজটা বিক্রি করে দিচ্ছ? এটা কী করে সম্ভব? আর তখন মিলি বলছে, না না টুবাইদা, আসলে আমার কথাটা শোনো। ঋষি বলছে, আমি কোনো কথা শুনতে চাই না, এর ভেতরে কি আছে? তখন মিলি বলছে, ভেতরে কিচ্ছু নেই, দেখো তুমি। তারপর মিলি ভাবে, এই রে, বলে তো দিলাম, এবার যদি সত্যি সত্যি টুবাইদা দেখে তাহলে তো আমি কেস খেয়ে যাবো, কী হবে? অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে মধুমন্তী এগিয়ে আসতে থাকে, আর তখনই তার পায়ে একটু হোঁচট লাগে, সে পড়ে যায়। আর এরপর ঠাম্মিরাও বাড়িতে চলে এসেছে। তখন মিলি ঠাম্মিদের দেখে বলছে, বাহ, এখন এরাই আসার বাকি ছিল, এরাও চলে এসেছে। কাকিমণি বলছে, কি ফ্রিজটা কোথায় নিয়ে যাচ্ছ তুমি? তখন মিলি বলছে, আসলে ফ্রিজটা খারাপ হয়ে গেছে, তাই বিক্রি করে দিচ্ছি। তখন কাকিমণি বলছে, ফ্রিজটা তো কিছুদিন আগে কিনলো, আর তুমি আমাদের পারমিশন না নিয়েই বিক্রি করে দিচ্ছ। তখন রিজুলাও সেই একই কথা বলতে থাকে। তখন মিলি বলছে, নাও, এবারে সবাইকে কৈফিয়ত দিতে দিতে যাও, এবার কি হবে? তখন ঋষি বলছে, আমি ভেতরটায় দেখবো কি আছে। তখন মিলি বলছে, না না, ভেতরে কিছু নেই টুবাইদা, দেখতে হবে না। এরপর ঋষি সমস্ত র্যাপিংটাকে ছিঁড়ে ফেলে আর ভেতরটা দেখার চেষ্টা করে। যখন আস্তে করে দরজাটা খুলে ফ্রিজের, ভেতরে কিছুই নেই। আর মিলি ভয় পেয়ে যায়। মিলি ভাবে, সে কি, তাহলে পিহু কোথায় গেল? এরপর ঠাম্মি বলছে, এখানে এত কিছু হচ্ছে, পিহু কোথায়? বলতে বলতে পিহু চলে এসেছে। তখন পিহু বলছে, ঠাম্মি, আমি এদিকটা একটু ঘোরাঘুরি করছিলাম। অনুষ্কা বলছে, তোকে আমি কত খুঁজলাম, দিভাই তুই ছিলিস কোথায়? পিহু বলছে, এই সাইডেই ছিলাম। এরপর আমরা দেখছি যে মিলির হাত ধরে পিহু বলছে, কি কেমন সারপ্রাইজ দিলাম, হ্যাঁ? আমাকে মাত দেওয়া না অত সহজ না। অনেক অনেক দিন ধরে আমি তোমার পরিচয়টা জানার চেষ্টা করেছিলাম, আর সেটা কিন্তু আমি অলরেডি জেনে ফেলেছি। তুমি কোনো প্রিয়দর্শিনী না, তুমি হলে মিলি, তাই তো? আর তখন মিলি খুব ভয় পেয়ে যায়। মিলি ভাবে, এইবার যদি পিহু সবাইকে সবটা বলে দেয় তাহলে আর বেশিক্ষণ লাগবে না কেস খেতে। এরপর আমরা দেখছি যে মধুমন্তী প্রিয়দর্শিনীর দিকে, অর্থাৎ মিলির দিকে এমনভাবে তাকাচ্ছে যে আর সহ্য করতে পারছে না মিলিকে। তার কাছে এখন পিহুই অনেক দামি হয়ে উঠেছে। এরপর আমরা দেখছি যে তখন বলছে মিলি পিহুকে যে, তোমার তো ছাড়ানোর চান্স ছিলই না, কেউই ছিল না বাড়িতে, কিন্তু কে তোমাকে বাঁচিয়েছে সেটা যদি একবার জানতে পারি, তাকে এমন শাস্তি দেব সারা জীবন সে মনে রাখবে। কিন্তু বোঝাই গেছে যে মধুমন্তী পিহুকে বাঁচিয়েছে, সে ছাড়া বাড়িতে আর কেউ ছিল না। আর মধুমন্তী বিশ্বাস করতে শুরু করে দিয়েছে যে এই নকল প্রিয়দর্শিনী কিছুতেই তার প্রিয়দর্শিনী হতে পারে না, এই পিহুই হলো প্রিয়দর্শিনী। তো বন্ধুরা, কেমন লাগছে কমেন্টসে জানাতে কিন্তু ভুলো না।